প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পৌরনীতি সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য এই কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব। প্রথমে আসি, মূল্যবোধ কি? মূল্যবোধ এর সংজ্ঞা কি, বা মূল্যবোধ বলতে আমরা কি বুঝি, মূল্যবোধের ধারণা কি? প্রথমে আসি, মূল্যবোধ হলো একটি ভালো মন্দ বিচার করার মাপকাঠি, অর্থাৎ মানদণ্ড যেটাকে আমরা বলি। কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জন্য যে আমরা যে মানদণ্ড হিসাবে মনে করি যে এটা ভালো এটা মন্দ, এরকম বিষয়। এখানে মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, এই সমস্ত মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। যেমন সংজ্ঞায় এরকম বলা আছে, স্টুয়ার্ট সি. মূল্যবোধের সংজ্ঞা দিয়েছেন এভাবে: মূল্যবোধ হলো ওই সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট লাভ করে, ব্যক্তির নিকট থেকে লাভ করে। নিকোলাস রেসারের মতে সামাজিক মূল্যবোধ হলো সেই সব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, ব্যক্তি, সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে আনন্দিত হয়। তাহলে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় তার সমষ্টিকেই বলে মূল্যবোধ। আবার খেয়াল করো, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত নীতিমালা দ্বারা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তার সমষ্টিকেই বলে মূল্যবোধ। তো মূল্যবোধের এটা বিভিন্ন, যেমন স্থানকাল পাত্রভেদে বিভিন্ন রকম হয়। মূল্যবোধ এক এক স্থানে এক একভাবে এটাকে পরিমাপ করা হয়, এবং এই মূল্যবোধ সবসময় যে একই রকম থাকবে তাও নয়, এটা পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তনের ফলে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। যেমন আধুনিক সমাজের যে মূল্যবোধ প্রাচীন সমাজের মূল্যবোধের সঙ্গে মিল নেই, বা অনেক পার্থক্য লক্ষ্য করা যাবে। এটা পরিবর্তন হয়ে অনেক পার্থক্য তৈরি হয়েছে এইভাবে। তাহলে এখানে তোমরা মূল্যবোধ কি এবং মূল্যবোধের সংজ্ঞা এটা পড়বে। এরপরে আসি, মূল্যবোধ এটা কয় ধরনের হতে পারে, কি কি ধরনের মূল্যবোধ আমরা দেখি। স্তর এবং অবস্থা ভেদে মূল্যবোধকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ। এখানে ব্যক্তিগত মূল্যবোধ কি? ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির গুণ যা পরস্পরকে এবং সমাজ, রাষ্ট্র ও পরিবেশকে প্রভাবিত করে। তারপরে আছে তোমার সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ কি? ভালো মন্দ, উচিত অনুচিত বিচারের মানদণ্ড, এটাকে নৈতিক, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করা। সমাজে বা রাষ্ট্রে আমরা বসবাসকারী যারা মানুষ, তারা কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ভালো কোনটা মন্দ, মন্দটা পরিহার করি, ভালোটা গ্রহণ করি, যেটা অনুচিত সেটা করি না, উচিত যেটা সেটা করি। এই যে সমাজে এই যে একটা অবস্থা, এই অবস্থাটাই এইটা দিয়েই নৈতিক মূল্যবোধ নির্ধারিত হয়।
তারপরে আছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ কি? সামাজিক মূল্যবোধ হলো সামাজিক উন্নয়নের মানদণ্ড, অর্থাৎ সামাজিক ন্যায় বিচার, শ্রমের মর্যাদা, সহমর্মিতা, দায়িত্ব, কর্তব্য, নীতি, ঔচিত্যবোধ ইত্যাদি সমাজকে বিকশিত করে এবং সমাজের মানুষকে, অর্থাৎ এখানে সমাজের মানুষকে বাসযোগ্য করে তোলে। এখানে অর্থাৎ সমাজ যে মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয় এবং সমাজের ভালো দিক অক্ষুণ্ণ থাকে বা সমাজের উন্নয়ন হয়, এরকম বিষয়গুলো যে সমাজে পরিলক্ষিত হয় সেগুলোই হলো সামাজিক মূল্যবোধ। এরপরে আসি রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ কি? অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে কোন বিষয়গুলো গ্রহণযোগ্য বা কোন বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মূল্যবোধ হলো সুশাসনের মানদণ্ড। এর প্রভাবে সহনশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, পরমত সহিষ্ণুতা, আইনের শাসন, ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, নাগরিক সচেতনতা এবং সরকার ও রাষ্ট্রের জনকল্যাণকামিতা, এগুলো নাগরিক জীবনকে সুরক্ষা দেয় এবং নাগরিক জীবনের সমৃদ্ধি আনে। তো এই অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ডে যে মূল্যবোধগুলো পরিলক্ষিত হয় সেগুলোই হলো রাজনৈতিক মূল্যবোধ। যেমন স্বাধীনতা, নাগরিকের চেতনা, ন্যায় বিচার, সহনশীলতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এই সমস্ত হলো রাজনীতির ক্ষেত্রে যেগুলো গ্রহণযোগ্য সেই মূল্যবোধ। পরে আসি সাংস্কৃতিক মূল্যবোধ কি? সাংস্কৃতিক মূল্যবোধ জাতির পরিচয়ের মানদণ্ড। অর্থাৎ একটা জাতির, যেমন আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি আলাদা, এই সংস্কৃতি দ্বারাই আমরা বাঙালি বলে পরিচিত হই, এরকম। তো এখানে সাংস্কৃতিক মূল্যবোধ জাতির পরিচয়ের মানদণ্ড। উন্নত সাংস্কৃতিক মূল্যবোধের প্রভাবে কোনো জাতি বিশ্বে সুপরিচিতি লাভ করে এবং সম্মানিত হয়। যেমন আমাদের সংস্কৃতির একটা বৈশিষ্ট্য বা স্বতন্ত্রতা আছে, যেটা দ্বারা আমরা বিশ্বে পরিচিত হই এবং বিশ্বের কাছে সম্মানিত হই। এই ধরনের সংস্কৃতিকে বলা হয় সাংস্কৃতিক মূল্যবোধ। তো আচ্ছা, এখন আমরা যদি তাহলে আমরা জানলাম যে মূল্যবোধ কি, মূল্যবোধের সংজ্ঞা, মূল্যবোধ কি কি ধরনের হয়। তো এখানে এই বিশেষ করে মূল্যবোধের সংজ্ঞাটা এটা ভালোভাবে তোমরা পড়বে। এরপরে আসি মূল্যবোধের পরে আসি আইন। আইন কাকে বলে? মূল্যবোধের আরো একটা বিষয় একটু আছে, যেমন মূল্যবোধেরটা কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে বা এটার ভিত্তিটা কি বা উপাদান কি কি উপাদানকে কেন্দ্র করে মূল্যবোধ হয়। আচ্ছা দেখো, আইনের শাসন, নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায় বিচার, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, সহনশীলতা, নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, এইসবের উপর ভিত্তি করেই মূল্যবোধ গড়ে ওঠে। যাই হোক, এখন আমরা আসি আইন কাকে বলে, আইনের সংজ্ঞা। আইন হলো ফরাসি শব্দ। ইংরেজি ল শব্দটি, আইনের ইংরেজি শব্দ কি? ল। এটা আসছে টিউটনিক ল্যাক শব্দ থেকে। তো ল্যাক শব্দের অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয়। বিশ্বের সব কিছুই নিয়মের অধীন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব কিছুই একটা নিয়মের দ্বারা পরিচালিত হয়। তেমনিভাবে রাষ্ট্র একটা নিয়মের দ্বারা পরিচালিত হয়, সমাজ কতগুলি নিয়মের দ্বারা পরিচালিত হয়। তো এরকম কতগুলো নিয়ম নীতির উপর ভিত্তি করেই আসলে সব কিছু চলে এবং আইনটাও ঠিক সেইভাবেই কতগুলো নিয়ম নীতির সমষ্টি। আইন হলো সার্বজনীন এবং সর্বগ্রাহী, অর্থাৎ আইন এটা সবাইকে মানতে হয় এবং সব জায়গায় এটা প্রযোজ্য এবং সব জায়গায় এটা পরিলক্ষিত হয়। অর্থাৎ আইন ছাড়া কোনো কিছুই সুষ্ঠু বা সুন্দরভাবে চলতে পারে না। তাহলে আইনের সংজ্ঞা কি? আইন বলতে কতগুলো সুনির্দিষ্ট নিয়মকে বুঝি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে।
অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত। অর্থাৎ আইন এই নিয়মকানুনগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের মতে মানুষের সেই সকল সুপ্রতিষ্ঠিত প্রথা ও ধ্যান ধারণার অংশ যা যা কর্তৃপক্ষের সমর্থন এবং সরকারের ক্ষমতার দ্বারা একই রকম বিধান হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে তাকেই আইন বলে। আচ্ছা, খেয়াল করো, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি কি বলছেন আইন সম্পর্কে? আইনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি কি বললেন? মানুষের সেই সকল সুপ্রতিষ্ঠিত প্রথা ও ধ্যান ধারণার অংশ যা কর্তৃপক্ষের সমর্থন এবং সরকারের ক্ষমতার দ্বারা একই রকম বিধান হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে তাকে আইন বলে। অর্থাৎ এটা হলো একটি সুপ্রতিষ্ঠিত প্রথা ও ধ্যান ধারণার অংশ। মানে মানুষ হাজার হাজার বছর ধরে মানুষ তাদের যে তারা যে রাষ্ট্রের অভ্যন্তরে যে বসবাস করে আসছে সেই রাষ্ট্রের এবং সেই জনগোষ্ঠীর প্রথা, সুপ্রতিষ্ঠিত প্রথা, যেমন প্রাচীনকাল থেকে মানুষ যেসব নিয়ম নীতি পালন করে আসছিল সেই সমস্ত নিয়ম নীতির কে বলা হয় প্রথা এবং ধ্যান ধারণার অংশ এবং বর্তমান সময়ের ধ্যান ধারণার অংশ যা কর্তৃপক্ষের সমর্থন এবং সরকারের ক্ষমতার দ্বারা একই রকম বিধান হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। অর্থাৎ এটা সরকারের দ্বারা একইভাবে এবং একই রকম বিধান, অর্থাৎ সবার জন্য একই রকম। এটার মধ্যে কোনো ব্যক্তি বিশেষের জন্য ব্যক্তি বিশেষ নিয়ম এরকম না, সকলের জন্য একই রকম বিধান হিসেবে সুস্পষ্ট এবং আনুষ্ঠানিক স্বীকৃতি। আনুষ্ঠানিক স্বীকৃতি হলো অর্থাৎ যেটা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় সেটাকে বলে আনুষ্ঠানিক স্বীকৃতি। তাহলে আইন হলো কতগুলো বিধিবিধানের সমষ্টি যেটা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং সেটা সুস্পষ্ট বিধান হিসেবে পরিগণিত হয়, একেই বলে আইন। তাহলে আমরা পেলাম আইনের সংজ্ঞা কি। সুতরাং আইন হলো কি? রাষ্ট্র কর্তৃক গৃহীত এবং সমাজ কর্তৃক স্বীকৃত জনসাধারণের সামগ্রিক কল্যাণের জন্য অত্যাবশ্যক কতগুলো বিধিবিধানের সমষ্টি যা রাষ্ট্রের সকলের আচরণ নিয়ন্ত্রণ করে। আর কি করে? আইন সকলের আচরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একজন ইচ্ছা করলেই যে কোনো ধরনের অপরাধ বা অপরাধ সংগঠিত করতে পারে না, কারণ সে তাহলে আইনের দ্বারা তার উপর শাস্তির ব্যবস্থা করা বা তার উপর বল প্রয়োগ করা এটা রাষ্ট্র দ্বারা করা হয় বিধায় সে সেই আচরণগুলো করতে পারে না। সুতরাং এটা কি করে? মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। আইন হলো কতগুলো বিধিবিধানের সমষ্টি যেগুলি মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা পেলাম আইন কি, আইনের সংজ্ঞা। তো আচ্ছা, তাহলে আমরা পেলাম মূল্যবোধ কি, মূল্যবোধের শ্রেণী বিভাগ। এরপরে আসি আইন কি, আইন পেলাম আইনের সংজ্ঞা। তো আইনের কতগুলো বৈশিষ্ট্য আছে, যে আইন হলো কতগুলো নিয়ম নীতির সমষ্টি, কিন্তু তার বৈশিষ্ট্যগুলো কি? অর্থাৎ এই বৈশিষ্ট্য না থাকলে সেগুলো আইন বলে পরিগণিত হবে না। কি সেগুলো? প্রথমত, আইন হলো সার্বজনীন, অর্থাৎ এটা সকলের জন্য একইভাবে প্রয়োজনীয়, সবার জন্য, এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য তৈরি হয় না এবং জাতীয় এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আইন সমভাবে প্রয়োজন। অর্থাৎ এটা সবার জন্য, জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সবার জন্যই সমানভাবে প্রয়োজনীয়। এই জন্য এটাকে বলা হয়েছে যে আইন সার্বজনীন। আইন ছাড়া কোনো কিছু চলতে পারে না, সুষ্ঠুভাবে চলতে পারে না, সেই জন্য বলা হয় যে আইন হলো সার্বজনীন। আচরণ নিয়ন্ত্রক, আইন কি করে? আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের। যেমন একজন ইচ্ছা করলে একটা অপরাধ সংগঠিত করতে পারে, সে মনে মনে চিন্তা করতে পারে যে এই অপরাধটা আমি সংগঠিত করব, কিন্তু সে সেটা পারে না কেন? বাহ্যিকভাবে সেটা পারে না কেন? আইনের কারণে। অর্থাৎ যদি সে সেটা করে তাহলে আইন তাকে শাস্তি দেবে, সেই কথা মাথায় রেখেই সে কি করে?
তার আচরণকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আইনের উপস্থিতি এবং আইনের দ্বারা সম্ভাব্য শাস্তির ভয়েই অনেক ক্ষেত্রে মানুষ মনের গতি ও ক্রিয়া নিয়ন্ত্রিত করে। তারপরে অনুমোদিত স্বীকৃত আইন সামাজিক এবং রাজনৈতিক কর্তৃত্বের দ্বারা অনুমোদিত এবং স্বীকৃত। জনসাধারণের সম্মতি ও রাষ্ট্রীয় স্বীকৃতি আইনকে সমর্থন করে। অর্থাৎ একটা রাষ্ট্র যখন আইন তৈরি করে, সেই আইনটা সে কী করে, অর্থাৎ সংসদে আলোচনা হয়, সংসদে জনপ্রতিনিধিরা থাকে, সেখানে সেটা পাশ হয় কখন, অর্থাৎ যখন জনপ্রতিনিধিদের সমর্থন থাকে। জনপ্রতিনিধি মানে জনগণ, জনপ্রতিনিধির সমর্থন মানেই হলো জনগণের সমর্থন। যখন সেটা জনগণের দ্বারা সমর্থিত হয় তখনই সেটা আইনে পরিণত হয়। আচ্ছা, এরপরে সমভাবে প্রযোজ্য গেল। এটা আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের কঠোর অনুশাসন হতে কাউকে রেহাই দেওয়া হয় না এবং আইনের দৃষ্টিতে কোনো ভেদাভেদ করা হয় না। অর্থাৎ আইন সবার জন্য, উঁচু নিচু ধনী দরিদ্র সকলের জন্য সমানভাবে আইন প্রয়োগ হয়। কারো জন্য, ব্যক্তি বিশেষের জন্য কম বা বেশি এরকম কোনো বিষয় নেই। অবশ্য পালনীয়, সকলকেই আইন মেনে চলতে হয়। আইনকে কার্যকর করার ক্ষেত্রে শৈথিল্য দেখা দিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং আইন কি অবশ্যই পালনীয়, সবার জন্য এটা অবশ্যই পালনীয়। সেটা সরকার, রাষ্ট্র, জনগণ সবাই আইন মেনে চলে, তাহলে সমাজে বিশৃঙ্খলা থাকে না এবং সবার জন্য এই আইন সবাইকেই সমানভাবে পালন করতে হয়। আচ্ছা, এগুলো আছে, এই ধরনের বৈশিষ্ট্য থাকলেই সেই নিয়মকানুনকে আমরা আইন বলবো। পরে আসি আইনের উৎস। আইনের উৎস কি, অর্থাৎ কোথা থেকে আইন সৃষ্টি হলো বা এর ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে আইন কিভাবে তৈরি হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে জনগোষ্ঠী তাদের জীবন ধারণের যে পরিবর্তন, সামাজিক ব্যবস্থার যে পরিবর্তন এবং উন্নত চিন্তাধারার মানে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হাত ধরেই বর্তমান আধুনিক যুগের আইন আমরা দেখি। সেই আইনগুলোর উৎস কী ছিল, কোথা থেকে আইনগুলো প্রথম তৈরি হলো। এখানে অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। সেগুলো হলো চিরাচরিত প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইন পরিষদ। এই 6টি বিষয়ের উপর ভিত্তি করেই আইন তৈরি হয়েছে তিনি অধ্যাপক হল্যান্ডের মতে। আচ্ছা, তাহলে চিরাচরিত প্রথা কি? চিরাচরিত প্রথা হলো আইনের অন্যতম উৎস। প্রাচীনকালে সামাজিক রীতিনীতি দ্বারা সকল প্রকার বিবাদ ও বিরোধের মীমাংসা করা হতো। জীবন সম্পত্তি রক্ষার তাগিদে এই সকল রীতিনীতি প্রথায় পরিণত হয়। পরবর্তীতে ওইসব প্রথা রাষ্ট্রীয় কর্তৃত্বের দ্বারা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। যেমন ইংল্যান্ডের সাধারণ আইন চিরাচরিত প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ সেখানে যা অনেক আইনেই চিরাচরিত প্রথার উপর পরবর্তীতে সেগুলো রাষ্ট্রের দ্বারা আইনের স্বীকৃতি দেওয়া হয়। ধর্মীয় অনুশাসন এবং ধর্মগ্রন্থের দ্বারাও আইনের সৃষ্টি হয়েছে। ধর্মীয় ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতা যখন একই ব্যক্তির হাতে ন্যস্ত ছিল, তখন শাসনকর্তা রাজ্য শাসন করতে গিয়ে ধর্মীয় বিধান প্রয়োগ করতেন। ধর্মের প্রবর্তক ও প্রচারক হিসেবে নবী, পয়গম্বর ও ধর্মযাজকগণ একাধারে ধর্মপ্রচার এবং ধর্মীয় অনুশাসনের দ্বারা রাজ্য শাসন করেছেন। ফলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের আইনের এক বিরাট অংশ ধর্মীয় বিধান হতে তৈরি হয়েছে। যেমন মুসলিম রাষ্ট্রগুলোর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইন কুরআন ও হাদিসের বিধান হতে গ্রহণ করা হয়েছে। বিচারকের রায়। বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। কোনো বিবাদের বিচার করতে গিয়ে যখন বিচারক দেখেন যে ভাষাগত কারণে বা পরিবর্তিত অবস্থায় উক্ত বিবাদের মীমাংসার জন্য প্রচলিত আইনকে ব্যবহার করা যাচ্ছে না, তখন তারা বিচার বুদ্ধি ও প্রজ্ঞার উপর ভিত্তি করে নূতন আইন প্রণয়ন করেন এবং মামলার রায় প্রদান করেন। তাছাড়া বিচারকগণ বিচারকার্য পরিচালনা করতে গিয়ে আইনের যথার্থ অর্থ নির্ধারণের জন্য প্রচলিত সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা দান করেন। আইনের এরূপ ব্যাখ্যার ফলেই নূতন নূতন সূত্র আবিষ্কৃত হয় এবং নূতন আইন প্রণীত হয়। বিজ্ঞানসম্মত আলোচনা। আইন ও
আচ্ছা, এরপরে আছে তাহলে ধর্মের সরি আইনের উৎস কি কি পেলাম? চিরাচরিত প্রথা, ধর্ম, বিচারকের রায়। এরপরে আছে বিজ্ঞানসম্মত আলোচনা। আইনজ্ঞ ও পণ্ডিত ব্যক্তিবর্গ আইন সংক্রান্ত যে সমস্ত মূল্যবান গ্রন্থ রচনা করেছেন এবং আলোচনা করেছেন সেগুলো আইনের গুরুত্বপূর্ণ উৎস। বিচারকগণ কোনো সমস্যার সম্মুখীন হলে আইনের জটিল বিষয়ের মীমাংসার জন্য এসব গ্রন্থ উল্লেখিত বিধিবিধানকে আইন হিসেবে ব্যবহার করেন। মুসলিম আইনের সম্পাদনায় হেদায়া ও আলমগিরি এর অবদান গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের কোক লিখিত ইনস্টিটিউটস, ব্ল্যাকস্টোন লিখিত কমেন্টারিজ অন দি লস অফ ইংল্যান্ড এবং ডাইসি লিখিত ল অব দি কনস্টিটিউশনস গ্রন্থগুলো আধুনিক আইন রচনায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। আচ্ছা, এরপরে আসি ন্যায়বোধ। ন্যায়বোধ থেকেও আইনের উৎপত্তি হয়, অর্থাৎ সামাজিক মূল্যবোধ আইনের একটি মূল্যবান উৎস। বিচারকগণ বিচারকার্য পরিচালনা করতে গিয়ে যদি দেখেন সংশ্লিষ্ট বিবাদের মীমাংসার জন্য আইন নীরব বা আইন নেই, তখন তারা সামাজিক ন্যায়বোধ ও বিচারবুদ্ধি অনুযায়ী আইন তৈরি করে মামলার মীমাংসা করেন। এরপরে আছে আইন পরিষদ, অর্থাৎ রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে একটি হলো আইন বিভাগ এবং সেই আইন পরিষদ আইন বিভাগের কার্যক্রম পরিচালিত হয় আইন পরিষদের দ্বারা। আধুনিককালে আইন পরিষদেই আইনের প্রধান উৎস। এখানে যেটাকে যেমন আমাদের আইনসভার নাম কি জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের মাধ্যমেই আমাদের দেশের যত আইন সেগুলো এখন তৈরি হচ্ছে। তো এগুলো এই আইন পরিষদ পুরাতন আইনের সংশোধন করে এবং প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করে। তারপরে আছে জনমত। আইনের উৎস হিসেবে জনমতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনসভার সদস্যগণ জনগণের প্রতিনিধি, জনমতের বাস্তব প্রতিফলন ঘটানোই তাদের দায়িত্ব। কাজেই আইন পরিষদ যে কোনো আইন তৈরি করতে গেলে তারা কিসের উপর ভিত্তি করে সেটা করে? জনমতের উপর ভিত্তি করে। তাহলে জনমত হলো আইন তৈরির একটি উৎস। আচ্ছা, তাহলে আমরা আইন কি, আইনের সংজ্ঞা এবং আইনের উৎস সম্পর্কে জানলাম। আচ্ছা, আইনের শ্রেণীবিভাগে দেখো তোমার এখানে আইনকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ভিত্তির উপর আইন 3 ধরনের হয়: বেসরকারি আইন, সরকারি আইন এবং আন্তর্জাতিক আইন। বেসরকারি আইন কি? সমাজ জীবনে চলার পথে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষায় যে আইন তৈরি হয় তাকে বলা হয় বেসরকারি আইন। বেসরকারি আইন যেমন চুক্তি, দলিল সম্পাদন, দেওয়ানি সংক্রান্ত আইন, এগুলোকে বলা হয় বেসরকারি আইন। তারপরে আসো সরকারি আইন কি? রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণে যে আইন প্রণয়ন করা হয় তাকে বলা হয় সরকারি আইন। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য ব্যক্তি এবং রাষ্ট্র এই দুইয়ের মধ্যে যে আইনগুলো পরিচালিত হয় সেগুলোই হলো সরকারি আইন। সরকারি আইনের আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেমন শাসনতান্ত্রিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন ও দণ্ডবিধি। আচ্ছা, শাসনতান্ত্রিক আইন কি? শাসনতান্ত্রিক আইন হলো কেন্দ্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে কাঠামো, কার্যাবলী নিয়ন্ত্রণ পরিচালনা করা, শাসক শাসিতের ক্ষমতা অধিকারের সামঞ্জস্য বিধান করা। শাসনতান্ত্রিক আইন হলো সংবিধানে উল্লেখিত বিধানাবলী এবং শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের গঠন ও কার্যাবলী সংক্রান্ত মৌলিক আইন। এগুলোকে বলা হয় শাসনতান্ত্রিক আইন, অর্থাৎ শাসন পরিচালনা করার ক্ষেত্রে প্রযুক্ত আইন। প্রশাসনিক আইন, জেনিংসের মতে রাষ্ট্রের প্রশাসন কার্য পরিচালনা সংক্রান্ত আইনকে প্রশাসনিক আইন বলে। এই আইনের প্রশাসনিক কর্তৃপক্ষের সংগঠন, ক্ষমতা এবং দায়িত্ব নির্ধারণ করা হয়। এখানে প্রশাসনের যাবতীয় ক্ষেত্রে এই আইন প্রযোজ্য। কর্মচারী, প্রশাসন হতে শুরু করে জনকল্যাণমূলক সকল কার্য পরিচালনায় যে আইন প্রয়োগ করা হয় তাকেই বলা হয় প্রশাসনিক আইন। তারপরে আছে ফৌজদারি আইন ও দণ্ডবিধি। যে আইনের দ্বারা রাষ্ট্রীয় অধিকার ভঙ্গ করা হলে কাকেও বিরত রাখা হয় এবং শাস্তির বিধান করা হয় তাকে ফৌজদারি আইন বলে। যে সমস্ত বিধানাবলীর মাধ্যমে অপরাধীর দণ্ডদানের জন্য বিচার বিভাগকে ক্ষমতা প্রদান করা হয় এবং সেই বিধান অনুযায়ী ফৌজদারি আইন প্রয়োগ হয়। তারপরে আছে আন্তর্জাতিক আইন। যে আইনের দ্বারা
আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। আন্তর্জাতিক আইনের দ্বারা একটি সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে অপর একটি সার্বভৌম রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। আচ্ছা, তাহলে অধ্যাপক হল্যান্ড আইনকে প্রথমত দুভাগে ভাগ করছেন, বেসরকারি আইন এবং সরকারি আইন। তো সরকারি আইন আবার তিন ধরনের হয়, শাসনতান্ত্রিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন। আর আর তিন ভাগে ভাগ করার আচ্ছা, পরের ভাগটি হলো আন্তর্জাতিক আইন। তাহলে কি তিনটি ভাগ কি কি? বেসরকারি আইন, সরকারি আইন এবং আন্তর্জাতিক আইন। আর সরকারি আইনকে আবার তিন ভাগে ভাগ করছে, একটা হলো শাসনতান্ত্রিক আইন, প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন। আচ্ছা, তাহলে আমরা আজকে আইন কি, আইনের সংজ্ঞা, আইনের উৎস, আইনের শ্রেণীবিভাগ জানলাম, মূল্যবোধ কি, মূল্যবোধের সংজ্ঞা এবং মূল্যবোধের বৈশিষ্ট্য এগুলো জানলাম। তোমরা এই অধ্যায়ের এই আইন এবং মূল্যবোধ এর সংজ্ঞা এবং মূল্যবোধের সংজ্ঞা এবং আইনের উৎস এই প্রশ্ন দুটি ভালোভাবে পড়বে। ধন্যবাদ সবাইকে।